রিমান্ডে ডক্টর সাবরিনা, খোঁজ নেই শাহেদের। করোনায় আরো ৩৯ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩,০৯৯। করোনা ভ্যাকসিনের সফল ক্লিনিক্যাল ট্রায়াল রাশিয়ায়। বাড়ছে না ঈদ উল আজহার ছুটি। এবং যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম আর নেই। দেখছেন ATN নিউজ। সন্ধ্যা ৬টার নিউজ আওয়ারে আপনাদের সঙ্গে আছি আমি শাইখুল মাশায়েক। সংবাদ শিরোনাম শুনছিলেন। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবার বিস্তারিত। করোনা পরীক্ষায় জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার JKG হেলথ কেয়ারের চেয়ারপারসন ডক্টর সাবরিনা আরিফ চৌধুরীকে ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। পুলিশের অভিযোগ, JKG ১৫,০০০-এর বেশি ভুয়া করোনার রিপোর্ট দিয়ে মানুষের জীবনকে বিপদে ফেলেছে, অবৈধভাবে আয় করেছে কোটি কোটি টাকা। সাবরিনা আরিফ চৌধুরী বা সাবরিনা মিষ্টি চৌধুরী হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিয়াক সার্জারি বিভাগের রেজিস্ট্রার হলেও ছিলেন জোবেদা খাতুন সার্বজনীন স্বাস্থ্যসেবা JKG'র চেয়ারপারসন। নিয়মনীতির তোয়াক্কা না করেই সরকারি চাকরিতে থাকা অবস্থায় স্বামীর প্রতিষ্ঠানের এই দায়িত্বে ছিলেন। JKG থেকে করোনার ভুয়া সনদ দেওয়ার অভিযোগে গেল ২৪ জুন প্রতিষ্ঠানের CEO আরিফুল হক চৌধুরীকে গ্রেপ্তারের পর রোববার ডাক্তার সাবরিনাকে গ্রেপ্তার করে পুলিশ। সকালে তাকে তেজগাঁ থানা থেকে ৪ দিনের রিমান্ড আবেদন করে আদালতে তোলা হয়। আসামিপক্ষের আইনজীবীরা তার জামিন আবেদন করলেও আদালত তা খারিজ করে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। যেহেতু সেই প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং প্রতিষ্ঠানে ডাক্তার হিসেবেও সে কর্মরত ছিল, সুতরাং তার দায়িত্ব ছিল এই সার্টিফিকেটগুলি প্রদানের বিষয়টা। সুতরাং এই সার্টিফিকেটগুলি কারা কারা জড়িত ছিল, এই জড়িত মর্মে তাদের নাম ঠিকানা যাচাই বাছাই করার জন্য এই আমাদের রিমান্ড চাওয়া হয়। আদালত হলো হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যে একজন মহিলা থাকবে, মহিলার উপস্থিতিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। পুলিশ বলছে, করোনা টেস্টের ভুয়া রিপোর্ট দেওয়ার মামলায় তার স্বামী JKG'র CEO আসামি হলে চেয়ারপারসন হিসেবে সাবরিনাও আসামি। এছাড়া প্রতিষ্ঠানটির গ্রেপ্তার করা কর্মচারীরা পুলিশের কাছে ডাক্তার সাবরিনা ও তার স্বামী আরিফ চৌধুরীর এসব ভুয়া করোনা রিপোর্টের ব্যাপারে জানতেন বলে অভিযোগ করেছেন। করোনা পরীক্ষার জন্য JKG ৫ থেকে ১০,০০০ টাকা নিত, আর বিদেশিদের কাছ থেকে নিত $৮০ থেকে $১০০। সে হিসেবে করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট তৈরি করে প্রতিষ্ঠানটির কর্ণধার আরিফ ও ডাক্তার সাবরিনা কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। সাব্বির আহমেদ, ATN নিউজ, ঢাকা। ডক্টর সাবরিনাকে রিমান্ডে নেওয়ার পর প্রশ্ন উঠেছে, রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদের গ্রেফতার নিয়ে কেন এত গড়িমসি? শাহেদ কি জঙ্গিদের চেয়েও শক্তিশালী, নাকি সরকারের প্রভাবশালীরাই তাকে রক্ষা করছে? আরো জানাচ্ছেন ইমরান হোসেন সুমন। করোনা পরিস্থিতিতে নাকাল স্বাস্থ্য ব্যবস্থায় মানুষ যখন অসহায়, সে সময় করোনার ভুয়া পরীক্ষা নিয়ে জালিয়াতি করে আলোচনায় আসা রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ এখনও গ্রেপ্তার হননি। প্রশ্ন উঠছে, তাকে গ্রেপ্তারে কি গড়িমসি করা হচ্ছে? শাহেদকে গ্রেফতারে আইন শৃঙ্খলা বাহিনীর বা র্যাবের কোনো প্রকার কোনো গড়িমসি বা কোনো শৈথিল্য দেখানোর কোনো সুযোগই নেই। এখনো শাহেদের গ্রেপ্তার না হওয়াটা অনেকের কাছেই বিস্ময়কর। তবে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার এই পরিচালক জানালেন, তাকে গ্রেপ্তারে সিলেটেও অভিযান চালানো হয়েছে। দেশ ছেড়ে যাতে শাহেদ পালাতে না পারে, সেজন্য সীমান্তে কঠোর নজরদারি রয়েছে। আমরা সকলেই জানি যে শাহেদ করিম একজন অত্যন্ত প্রতারণার জগতে একটা আইডল। তাকে গ্রেফতার করতে র্যাব সচেষ্টভাবে তাদের অভিযানগুলো অব্যাহত রেখেছে। কেবলমাত্র আমরা আমাদের আনুষ্ঠানিক অভিযানই নয়, তাকে গ্রেফতারের জন্য আমাদের বিভিন্ন জায়গাতে আমরা আমাদের গোয়েন্দা নজরদারি আমরা বৃদ্ধি করেছি। শাহেদের প্রতারণার জাল অনেক দীর্ঘ, তাই তাকে আইনের আওতায় আনতে কিছুটা সময় লাগছে বলে মন্তব্য এই র্যাব কর্মকর্তার। সেই সঙ্গে তার নতুন নতুন ভিডিও ও প্রতারণার খবরও পাচ্ছেন কর্মকর্তারা। এমনকি রিকশা চালকদের সঙ্গেও প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে শাহেদের বিরুদ্ধে। শাহেদেরকে
কোনো গ্রেফতার করতে আমাদের প্রতি কোনো ধরনের কোনো চাপ বা কোনো প্রেশার নেই, কিন্তু প্রকৃতপক্ষে আমাদের কাছে চাপ আছে। এই চাপটি হচ্ছে আমাদের পেশাদারিত্বের চাপ, আমাদের দায়বদ্ধতার চাপ। এই চাপ থেকেই খুব নিঃসন্দেহে স্পষ্ট করে আপনাদের জানাতে চাই, শাহেদকে গ্রেফতার করতে আমরা যে র্যাবের যে পেশাদারিত্ব, র্যাবের যে দায়বদ্ধতা, আমরা যে কর্তব্যনিষ্ঠ আছি, সেই কর্তব্যনিষ্ঠ থেকে আমরা নিজেরাই তাকে গ্রেফতার করার জন্য উদ্গ্রীব। এবং তাকে গ্রেফতার করতে এতটা সময় কেন লাগছে এই প্রশ্ন স্বাভাবিকভাবে আসতে পারে, কিন্তু আপনাদের একটা বিষয় ভুলে গেলে হবে না যে শাহেদ একজন অত্যন্ত উচ্চমানের একজন প্রতারক। তাকে গ্রেফতার করার জন্য আমরা যে সকল তথ্য পাচ্ছি, সকল তথ্যই আমরা যাচাই বাছাই করছি। প্রতারক এই শাহেদ নিজেকে কখনো পরিচয় দিতেন মেজর, আবার কখনো কর্নেল, কখনো বলতেন ক্যাডেট কলেজের ছাত্র তিনি, আবার সরকারের ঊর্ধ্বতন মহলে তার যোগাযোগও আছে বেশ। এমন অবস্থায় তাকে দ্রুত গ্রেপ্তারেই মিলবে সব প্রশ্নের উত্তর। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা। রিজেন্ট হাসপাতালের পলাতক চেয়ারম্যান মোহাম্মদ শাহেদের সম্পদ অনুসন্ধানে এবার কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের গণমাধ্যম কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানান, 3 সদস্যের ওই কমিটির প্রধান করা হয়েছে কমিশনের উপপরিচালক আবু বকর সিদ্দিককে। দলের অন্য সদস্যরা হলেন নিয়ামুল হাসান গাজী ও শেখ গোলাম মাওলা। ক্ষুদ্র ঋণ ও MLM ব্যবসার নামে জনসাধারণের সঙ্গে প্রতারণা করে কোটি কোটি টাকা সংগ্রহ, বহুমাত্রিক জাল জালিয়াতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ, আয়কর ফাঁকি, ভুয়া নাম ও পরিচয়ে ব্যাংক ঋণ নিয়ে অবৈধ সম্পদ অর্জনের অসংখ্য অভিযোগ রয়েছে শাহেদের বিরুদ্ধে। কুয়েতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হচ্ছেন মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। দেশটিতে বর্তমান রাষ্ট্রদূত SM আবুল কালামের কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন তিনি। সোমবার সরকারের এই সিদ্ধান্তের কথা জানানো হয়। মেজর জেনারেল আশিকুজ্জামান 1988 সালে সেনাবাহিনীতে কমিশন প্রাপ্ত হন। সবশেষ তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজে সিনিয়র ডিরেক্টর স্টাফ হিসেবে কর্মরত ছিলেন। এর আগে সিয়েরা লিওন, আইভরি কোস্ট ও কঙ্গোতে জাতিসংঘের শান্তি রক্ষা মিশনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ আশিকুজ্জামান। সরকার এমন এক সময়ে তাকে কুয়েতে রাষ্ট্রদূত নিয়োগের সিদ্ধান্ত নিল যখন বাংলাদেশের স্বতন্ত্র সংসদ সদস্য শহীদুল ইসলাম পাপুল মানব পাচারের অভিযোগে কুয়েতে গ্রেপ্তার আছেন। আর পাপুলের কাছ থেকে ঘুষ নেবার দায়ে গ্রেপ্তার হয়েছেন কুয়েতের সহকারী স্বরাষ্ট্রমন্ত্রী। এবারে worldometers.info অনুসারে বিশ্বের সর্বশেষ করোনা পরিস্থিতি জানাবো। সারা বিশ্বে আক্রান্ত 1,30,62,779 জন, সুস্থ হয়েছেন 76,11,217 জন এবং মৃত্যু হয়েছে 5,72,231 জনের। এদিকে বাংলাদেশে আক্রান্ত 1,86,894, সুস্থ হয়েছেন 98,317 জন এবং এ পর্যন্ত মৃত্যু হয়েছে 2,391 জন। করোনা আক্রান্ত হয়ে দেশে আরও 39 জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছেন 3,099 জন। দুপুরে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। করোনা টেস্ট আগের তুলনায় কমেছে একথা জানিয়ে তিনি বলেন, মানুষের মনে আতঙ্ক কমেছে, তাই কমেছে করোনা টেস্টে আগ্রহ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী এখন আর সুস্থতা ঘোষণা করার জন্য দ্বিতীয়বার পরীক্ষা করা দরকার হচ্ছে না, এজন্য পরীক্ষার সংখ্যা কিছুটা কমেছে। তাছাড়াও মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত একটি ফি ধার্য করা হয়েছে পরীক্ষা করার জন্য, সেই কারণে কিছুটা কমতে পারে। তাছাড়াও মানুষের মধ্যে আতঙ্কটা অনেকটাই কমে গেছে, মানুষ অনেকটা রিল্যাক্সেন্ট বলা যায়। এখন একটার পরেই আর বুথগুলি শূন্য হয়ে যায়, নমুনা পরীক্ষা করার জন্য কেউ আসে না। নমুনা পরীক্ষা করার বিষয়ে মানুষের আগ্রহ অনেকটাই কমে গেছে। গত 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,099 জন। এ পর্যন্ত শনাক্ত 1,86,894 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 24.95% এবং এ পর্যন্ত শনাক্তের হার 19.61%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 4,703 জন এবং এ পর্যন্ত সুস্থ 98,317 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 52.61%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 39 জন
এবং এ পর্যন্ত 2,391 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.28%। বিশ্বব্যাপী একদিনে রেকর্ড 2,30,370 জন করোনা রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। WHO জানায় সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত ও দক্ষিণ আফ্রিকায়। আর মৃত্যুর সংখ্যা গত এক সপ্তাহ ধরে 5,000-এর কাছাকাছি। 33 লাখের বেশি আক্রান্ত ও 1,37,000-এর বেশি মৃত্যু নিয়ে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ফ্লোরিডা অঙ্গরাজ্যে একদিনে রেকর্ড 15,299 জন আক্রান্ত হয়েছেন। এছাড়া টেক্সাস, অরল্যান্ডো, আলাবামা সহ কয়েকটি অঙ্গরাজ্যে নতুন করে সংক্রমণ বেড়েছে। ব্রাজিলে মৃত্যুর সংখ্যা 72,000 ছাড়িয়েছে, আক্রান্ত 18 লাখের বেশি। তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে করোনায় 23,000-এর বেশি মানুষের প্রাণ গেছে, আক্রান্ত 8 লাখের বেশি। নতুন করে সংক্রমণ বেড়েছে দক্ষিণ আফ্রিকায়। বিশ্বজুড়ে লকডাউন শিথিল হওয়ার পর নতুন রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়তে শুরু করেছে বলে মত বিশেষজ্ঞদের। বিশ্বে প্রথমবারের মতো প্রাণঘাতী করোনা ভাইরাস ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল সফলভাবে সম্পন্ন করার দাবি করেছে রাশিয়ার একটি বিশ্ববিদ্যালয়। দেশটির বার্তা সংস্থা স্পুতনিক জানায়, সেচেনভ ফার্স্ট মস্কো স্টেট মেডিকেল ইউনিভার্সিটির গবেষকরা এই সাফল্য দেখিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, গত 18 জুন দেশটির গ্যামালে ইনস্টিটিউট অব এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি এর উদ্ভাবিত করোনা ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়। এটি পরিচালনা করে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেচেনভ ফার্স্ট মস্কো স্টেট মেডিকেল ইউনিভার্সিটি। তারা জানায়, তাদের গবেষণায় প্রাথমিক লক্ষ্য ছিল এটি মানবদেহের জন্য নিরাপদ কি না তা নিশ্চিত করা, এবং তা সফল হয়েছে। গত 18 জুন পরীক্ষায় অংশ নেওয়া 18 জন স্বেচ্ছাসেবকদের প্রথম দলটিকে আগামী বুধবার ছেড়ে দেওয়া হবে। আর 23 জুন 20 জন স্বেচ্ছাসেবকদের দ্বিতীয় দলটি ছাড়া পাবে 20 জুলাই। অন্যান্য প্রসঙ্গে চলে যাচ্ছে। আসন্ন পবিত্র ঈদ উল আজহায় সরকারি ছুটি বাড়ছে না, 3 দিনই থাকবে। ছুটিতে সরকারি চাকুরিজীবীদের কর্মস্থলে থাকতে হবে। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। খুলনায় শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় আইনের খসড়ায়ও নীতিগত অনুমোদন দেওয়া হয়। সভায় জানানো হয়, এবছরের 1 জানুয়ারি থেকে 31 মার্চ পর্যন্ত সময়ে মন্ত্রিসভার 71টি সিদ্ধান্তের মধ্যে 46টি বাস্তবায়িত এবং 25টি বাস্তবায়নাধীন। এ সময়ের মধ্যে সংসদ 7টি আইন পাশ হয়েছে। সভা শেষে সচিবালয়ে অনুষ্ঠিত ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান। ছুটি বর্ধিত হবে না, আর যে যেখানে থাকবে, যার যেখানে কর্মস্থল, সে তার হেডকোয়ার্টার ত্যাগ করতে পারবে না। সংস্কারিত মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে, তারা হাইকোর্টে জিনিসটা উপস্থাপন করবেন যে এটা ওই আদেশের আসলে প্রয়োজন পড়বে না, কারণ অলরেডি গভর্নমেন্টের যে ডেভেলপমেন্ট প্রোগ্রাম আছে তার আন্ডারেই অনেক কিছু বা অনেক ওর চেয়েও বেশি জিনিস হয়ে যাবে। যেহেতু এটা হাইকোর্টে জানা নাই, সেজন্য তারা রুল ইস্যু করেছে। তো মন্ত্রিসভা সিদ্ধান্ত দিয়েছে যে এটা হাইকোর্টে যেন জিনিসটা পয়েন্ট আউট করা হয়, এবং আমাদের যে মাস্টার প্ল্যান আছে সেটা দেখালেই তাদের যে রুল ইস্যুর যে উদ্দেশ্য সেটা বাস্তবায়িত হয়ে যাবে। আর 7ই মার্চকে একটা বিশেষ দিবস হিসেবে ঘোষণা করার জন্য এটা নতুন একটা প্রস্তাব কালচারাল মিনিস্ট্রি নিয়ে আসবে। একটি শোক সংবাদ জানাবো। করোনায় আক্রান্ত শিল্পপতি যমুনা গ্রুপের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিকেলে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল 74 বছর। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন তিনি। গত 14 জুন নুরুল ইসলাম বাবুলের করোনা পজিটিভ ধরা পড়ে। ওই দিনই তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। করোনায় তার কিডনি ক্ষতিগ্রস্ত হয়। বিশিষ্ট এই শিল্পোদ্যোক্তার চিকিৎসায় এভার কেয়ারের চিকিৎসক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মাবুদের নেতৃত্বে 10 সদস্য বিশিষ্ট মেডিকেল বোর্ড গঠন করা হয়। এর বাইরে চীনের 4 জন বিশেষজ্ঞ চিকিৎসক এবং সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের 2 জন বিশেষজ্ঞ চিকিৎসক টেলিকনফারেন্সের মাধ্যমে পরামর্শ দিয়েছেন। তার স্ত্রী সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী, বর্তমান জাতীয় সংসদের সদস্য সালমা ইসলাম। ছেলে শামীম ইসলাম যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তার 3 মেয়ে রোজালিন ইসলাম, মনিকা ইসলাম ও সানিয়া ইসলাম যমুনা গ্রুপের পরিচালক।
নুরুল ইসলাম বাবুল দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠাতা। কিছুদিন আগে করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে 10 কোটি টাকার অনুদান দিয়েছিলেন নুরুল ইসলাম বাবুল। সময় হলো বায়েজিদ স্টিল বিরতি নেবার, এরপর আরো জানিয়ে ফিরব। আবারও জেল জরিমানায় লাজ ফার্মা। এবং কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি। রিমান্ডে ডক্টর সাবরিনা, খোঁজ নেই শাহেদের। করোনায় আরও ৩৯ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩,০৯৯। করোনা ভ্যাকসিনের সফল ক্লিনিক্যাল ট্রায়াল রাশিয়ায়। বাড়ছে না ঈদুল আজহার ছুটি। এবং যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম আর নেই। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি নিউজ@6-এ। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। শিরোনাম শুনছেন। আওয়ামী লীগের নাম ভাঙিয়ে অনিয়ম করে কাউকে ভাগ্য বদলের সুযোগ দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আরও বলেন, দলের দুঃসময়ের পরীক্ষিত কর্মীদের পেছনে রেখে আশ্রয়ী, লোভী ষড়যন্ত্রকারীদের দলে আর সুযোগ নেই। সরকারি দলে সবসময় কিছু আগোছা পরগাছা ঢুকে পড়ে, কিন্তু সরকার এই ব্যাপারে অত্যন্ত সচেতন। যারাই দলের নাম ভাঙিয়ে অপকর্ম করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার মোটেও কার্পণ্য করে না। যারা দলের ভেতর বর্ণচোরা হয়ে দলের ভাবমূর্তি নষ্ট করবে, নিজের সহায় সম্পদ বৃদ্ধির চেষ্টা করবে, অনিয়ম করে, তাদের আমি সতর্ক করে দিচ্ছি, এমন অপকর্ম আওয়ামী লীগ মেনে নেবে না। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, করোনা মোকাবেলায় সরকারের আন্তরিকতা সত্ত্বেও দুষ্ট চক্রের কারণে জনগণের মাঝে বিরূপ ধারণা সৃষ্টি হয়েছে। সোমবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, করোনা মোকাবেলায় রিজেন্ট ও জেকেজির মতো প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করার ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের আরও সতর্ক হওয়া প্রয়োজন ছিল। কিংবা শাহেদ, তারা যেভাবে আপনার এই করোনা রোগীদের চিকিৎসা দেওয়া বা যে টেস্ট করা, ভুয়া টেস্ট রিপোর্ট দেওয়া, এগুলো আসলে এই ক্ষেত্রে আমি মনে করি যে সরকার যে অত্যন্ত আন্তরিকতার সাথে এই কাজগুলো করছে, সেই ক্ষেত্রে এই দুষ্ট চক্র, সেখানে অবশ্যই এটার একটা বিরূপ প্রভাব, জনগণের মধ্যে আস্থার অভাব তৈরি হয়েছে এবং অনেক মানুষ ভুক্তভোগী হয়েছে। আবারও অনুমোদনহীন, মেয়াদোত্তীর্ণ এবং আমদানি নিষিদ্ধ ঔষধ বিক্রির প্রমাণ মিলল লাজ ফার্মায়। এই জন্য লাজ ফার্মার রাজধানীর কাকরাইল শাখাকে 20 লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। বাংলাদেশের সবচেয়ে বড় ঔষধের এই চেইন শপের বিরুদ্ধে অধিকতর তদন্ত করবে ঔষধ প্রশাসন অধিদপ্তর। ঔষধ নেওয়ার পরে বাসায় নেওয়ার পরে ঔষধ প্রথম খাইছে, খাওয়ার পরে প্রচন্ড ব্যথা শুরু হয়েছে। রবিন নামের এই ক্রেতা লাজ ফার্মার কাকরাইল শাখা থেকে ওষুধ কিনেছেন কদিন আগে। জুলাই মাসে লাজ ফার্মা তাকে যে ওষুধ দিয়েছে এর মেয়াদ শেষ হয়েছে এবছরের ফেব্রুয়ারি মাসেই। অভিযোগ করে প্রতিকার নয়, বরং অপমানিত হয়েছেন তিনি। মানুষ আমরা ভরসা করি যে ভালো একটা দোকানে যাব, ভালো ঔষধ কিনবো, কিন্তু এই ভালোর মধ্যেই ভেজাল। ভ্রাম্যমাণ আদালতের সামনেই আরও এক ক্রেতা এলেন বিদেশি একটি পাউডার নিয়ে, যার মেয়াদোত্তীর্ণ সিলের উপরে নতুন করে সিল লাগিয়েছে লাজ ফার্মা।
সোমবার র্যাবের ভ্রাম্যমাণ আদালত যখন এই ওষুধের দোকানে অভিযান চালায় তখন বিপুল পরিমাণ নকল, ঔষধ প্রশাসনের অনুমোদনবিহীন, আমদানি নিষিদ্ধ এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বের হয়ে আসে লাস ফার্মার কাকরাইল শাখা থেকে, যার মূল্যমান প্রায় ৩০ লাখ টাকা। মানুষের সঙ্গে লাস ফার্মার এমন প্রতারণা দেখে হতবাক ভ্রাম্যমাণ আদালতও। তাদের বিরুদ্ধে অধিকতর তদন্ত করারও নির্দেশ দেন তিনি। লাস ফার্মার মতো একটা ফার্মেসি থেকে যখন মেয়াদ উত্তীর্ণ ওষুধ ক্রেতার কাছে যাবে, এটা কিন্তু খুবই দুঃখজনক একটি ঘটনা। তাই এই সকল অপরাধের জন্য আমরা ওষুধ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘন করার ফলে লাস ফার্মার মোহাম্মদ আমিরুল ইসলাম, মোহাম্মদ আল মামুন, মামুনুর রশিদ এবং হৃদয় সরকার, যারা এখানকার ইনচার্জ, অ্যাকাউন্টেন্ট সহ ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত, তাদের প্রত্যেককেই ওষুধ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের জন্য প্রত্যেককে ৫ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড। এবং আমরা খতিয়ে দেখছি যে যদি আরও অমেয়াদোত্তীর্ণ বা অনিয়মিত ওষুধ পাই, সেক্ষেত্রে আমরা এই শাখা সিলগালাও করে দিতে পারি। ওষুধ প্রশাসন অধিদপ্তর বলছে লাস ফার্মার সব শাখাতেই তদন্ত চলবে। আমাদের দেশি অনুমোদিত কোম্পানিগুলো মোড়কের ভিতরে এই অনুমোদিত নিষিদ্ধ ওষুধগুলো রাখছে, এটা অনেক ধরনের বড় ধরনের একটা জিনিস। এরপর হচ্ছে যে ওষুধগুলো দেখছি সবগুলো হচ্ছে অনুমোদন নাই। মাত্র ৫ দিন আগেও লাস ফার্মার উত্তরা শাখায় অভিযানে নানা অপরাধের প্রমাণ মেলে ওষুধের এই চেইন শপের বিরুদ্ধে। প্রশাসনের নাকের ডগায় এখনও তারা কিভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছে সে প্রশ্ন থেকেই যায়। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা। বুড়িগঙ্গা নদীতে লঞ্চ ডুবির ঘটনায় অভিযুক্ত ময়ূর ২ লঞ্চের মাস্টার মোহাম্মদ আবুল বাশারকে গ্রেফতার করেছে র্যাব। তবে তিনি এই ঘটনার দায় স্বীকার করেননি। র্যাব ১০-এর সিও মোহাম্মদ কাইয়ুমুজ্জামান খান বলেছেন, জড়িতদের আইনের আওতায় আনা হবে। সকালে মিডিয়া ব্রিফিং সেন্টারে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান তিনি। র্যাব ১০-এর উপ অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান এর নেতৃত্বে একটি আভিযানিক দল কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকা থেকে ময়ূর ২ লঞ্চের মাস্টার মোহাম্মদ আবুল বাশার লঞ্চ ডুবির ঘটনায় দায়েরকৃত মামলার ২ নম্বর এজাহারভুক্ত আসামি। দেশের বন্যা পরিস্থিতির খবর জানাবো। ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে উত্তরাঞ্চলের নদ নদীর পানি বেড়েছে। কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নতুন এলাকা প্লাবিত হওয়ায় পানিবন্দী রয়েছেন অসংখ্য মানুষ। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট দেখুন। রোববার থেকেই নীলফামারীতে বাড়তে থাকে তিস্তার পানি। মধ্যরাত নাগাদ ডালিয়া পয়েন্টে তা গত ১৩ বছরের রেকর্ড ভেঙে বিপদসীমার ৫৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। ব্যারেজ ও ফ্লাড বাইপাস এলাকায় পানি উন্নয়ন বোর্ড রেড অ্যালার্ট জারি করলেও সোমবার পানি কমায় তা তুলে নেওয়া হয়। গতকাল তেমন বৃষ্টিপাত হয়নি বাংলাদেশ এবং ভারতের উত্তরাঞ্চলে, যার ফলে আজকের পূর্বাভাস হলো পানি কমবে এবং পানি অলরেডি কমতে শুরু করেছে। আজ দুপুর নাগাদ পানি ২৫ সেন্টিমিটার অলরেডি কমে গেছে এবং এটা আরও কমবে বলে পূর্বাভাস রয়েছে। তিস্তার পানি বাড়াতে নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। লালমনিরহাটের শিমুলবাড়ি পয়েন্টে ধরলার পানি বিপদসীমার ৪৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে আদিতমারি, কালীগঞ্জ, হাতীবান্ধা ও সদর উপজেলার ১২টি ইউনিয়ন নতুন করে প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে আরো ৩৫,০০০ পরিবার। ঘর বাড়ি তো তলিয়ে গেছে, তার সাথে সাথে গরু ছাগল নিয়ে সমস্যা, খাওয়া দাওয়ার সমস্যা। এই কারণে আমরা আসি রাস্তায় নিয়েছি, গরু ছাগল নিয়ে আসি। তো আমার মেয়েরাও খায় নাই, আমিও খাই নাই, আমার খাওয়া খাওয়া খাই নাই। 2 ঘর 2টা ঘর পানি, কলও তলায় গেছে। কুড়িগ্রামে তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র, দুধকুমার নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যায় বিপর্যস্ত জেলার ৯ উপজেলার প্রায় ১.৫ লাখ মানুষ। রংপুরে গঙ্গাচড়া, পীরগাছা ও কাউনিয়া উপজেলার প্রায় ২০,০০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। নদীর পানি এমন কিছুক্ষণের মধ্যে বাড়ে, কিছুক্ষণে তলে যায়। ঘর দুয়ারে ১ কোমর পানি হয়ে আছে। কল ডুবি গেছে, আঁকা ডুবি গেছে। এখন যে খামো রান্না বান্না করিয়ে তারও পথপতি নাই। বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনার পানি বিপদসীমার ৫৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জামালপুরের ৭টি উপজেলা নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সিরাজগঞ্জে, কাজীপুরে যমুনার পানি একদিনে ৩১ সেন্টিমিটার বেড়েছে। ৫ উপজেলায় ১.৫ লাখের বেশি মানুষ পানিবন্দী। গাইবান্ধায় ব্রহ্মপুত্রের পানি একদিনে বেড়েছে ৫০ সেন্টিমিটার। বেড়েছে কাটাখালী ও করতোয়া নদীর পানিও। প্লাবিত হয়েছে সাঘাটা উপজেলার ৩০টি গ্রাম।
এদিকে সুনামগঞ্জের সুরমা নদীর পানি কিছুটা কমলেও তা বিপদসীমার 31 সেন্টিমিটার ওপরে রয়েছে। এখনো পানিবন্দী কয়েক লাখ মানুষ। ফেনীতে মুহুরী নদীর বাঁধ ভেঙে পরশুরাম ও ফুলগাজী উপজেলার 13টি গ্রাম প্লাবিত হয়েছে। রোকসানা জেরিন, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। করোনা পরিস্থিতির মধ্যেই ভারত থেকে 384 টন শুকনো মরিচ এসেছে বাংলাদেশে। ভারতের অন্ধ্রপ্রদেশ থেকে 1372 কিলোমিটার পাড়ি দিয়ে মরিচ নিয়ে আসে 16 পার্সেল ভ্যানের একটি বিশেষ ট্রেন। সোমবার ঢাকায় ভারতীয় হাইকমিশন জানায়, করোনার কারণে আমদানি রপ্তানির বাধা দূর করতে দুই সরকারের সম্মতিতে এই বিশেষ ট্রেনটি এসেছে। এতে সড়ক পথের চেয়ে অনেক কম খরচে পণ্য পরিবহন সম্ভব হবে। এবারে মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ, সুজলা সুফলা। কিশোরগঞ্জের একটি খামারে বেড়ে উঠছে মেসি 2 নামে একটি গরু। ধারণা করা হচ্ছে এবারের কোরবানির ঈদে কিশোরগঞ্জের বাজার মাতাবে মেসি 2। হোসেনপুর উপজেলার ভাই ভাই খামারের মালিক দুলাল মিয়া ফুটবল প্রিয় মানুষ। তিনি আর্জেন্টিনার ভক্ত, তাই তার খামারের সবচেয়ে বড় ষাঁড়টির নাম রেখেছেন প্রিয় খেলোয়াড় মেসির নামে। অনেক যত্নে পালন করা মেসিকে এবারের ঈদের হাটে বিক্রি করতে চান তিনি। লম্বায় 9 ও উচ্চতায় 5 ফুট গরুটির ওজন 1400 কেজি। দাম চাইছেন 20 লাখ টাকা। বিজ্ঞাপনও দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরই মধ্যে দেশের বিভিন্ন জায়গা থেকে আগ্রহীরা দরদামও শুরু করেছেন। দুলাল মিয়া জানান, কোনো ধরনের ঔষধ ব্যবহার না করেই ষাঁড়টিকে লালন পালন করেছেন তিনি। দেশের যে কোনো জায়গা থেকে যে কেউ গরুটি কিনলে তিনি নিজ দায়িত্বে পৌঁছে দেবেন। সময় হলো আরো একবার বায়েজিদ স্টিল বিরতি নেবার। অন্যান্য খবরের সাথে আরো জানিয়ে দিব। ক্রীড়াঙ্গনেও শাহেদের কালো থাবা। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি নিউজ এট 6-এ। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। করোনা ভাইরাস শনাক্তের জন্য ভোলা জেনারেল হাসপাতালে চালু হলো PCR ল্যাব। দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ল্যাবটির উদ্বোধন করেন সাবেক বাণিজ্য মন্ত্রী ও ভোলা 1 আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ। সিভিল সার্জন রতন কুমার জানান, এই ল্যাবে প্রতিদিন গড়ে 188টি নমুনা পরীক্ষা করা যাবে। এখন থেকে আর করোনা পরীক্ষার জন্য ঢাকা বা বরিশাল নমুনা পাঠানোর প্রয়োজন হবে না। ল্যাব চালুর সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মুমিন টুটুল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকার একটি ঝর্ণায় পড়ে সাইফুর রহমান মুন্না নামে এক শিক্ষার্থী মারা গেছেন। নিহত মুন্না হাটহাজারী কলেজের রাজনীতি বিজ্ঞান বিভাগের 4র্থ বর্ষের ছাত্র ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, পাহাড়ে সবজির বাগান রয়েছে মুন্নার পরিবারের। সকালে সেখান থেকে ফেরার পথে তিনি পা পিছলে ঝর্ণার পানিতে পড়ে যান। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল 2 ঘন্টা চেষ্টা চালিয়ে বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন নতুন কলা অনুষদের পেছন থেকে মুন্নার মৃতদেহ উদ্ধার করে। দেশের বাইরের খবর জানাবো।
প্রয়াত কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলার মেয়ে জিন্দেজি ম্যান্ডেলা মারা গেছেন। তার বয়স হয়েছিল 59 বছর। রোববার সন্ধ্যায় দক্ষিণ আফ্রিকা জোহানেসবার্গে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তবে তার অসুস্থতা সম্পর্কে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। বিশ্বব্যাপী বর্ণবাদ বিরোধী আন্দোলন ছড়িয়ে দিতে বাবা নেলসন ম্যান্ডেলার সঙ্গে ছিলেন তিনি। 2015 সাল থেকে ডেনমার্কে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন জিনজি ম্যান্ডেলা। তার মৃত্যুতে শোক জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামপোসা। এবার খেলার খবর। দেশের ক্রীড়াঙ্গনেও বারবার লাগছে কলঙ্কের ছোঁয়া। ক্যাসিনোর লোকমানের পর এবার রিজেন্টের শাহেদ। দুর্নীতিবাজ প্রতারকদের অনুপ্রবেশ এই অঙ্গনকে করছে কলুষিত। বিস্তারিত শুভ দেবনাথের প্রতিবেদনে। সেলফি সম্রাটের তকমাটা ইতিমধ্যেই লেগেছে রিজেন্ট হাসপাতালের মালিক শাহেদের গায়ে, কিন্তু একজন ক্রীড়ামোদী হিসেবে তার পরিচয় কতজন জানেন? ক্রিকেট কিংবা ফুটবল দুই জায়গাতেই শাহেদের ব্যাটিং আর ড্রিবলিং। সেই পথে বোধহয় বাংলাদেশ প্যারালিম্পিক কমিটির সহ সভাপতির পদে ঠাঁই পেয়েছিল শাহেদের নাম। মানে যে এত খারাপ লোক এটা আমরা জানতাম না। আমাদের সবসময় উনি ক্ষমতাধর লোক হিসাবে নানানভাবে হুমকি ধুমকি দিত। নানা রকমের আশ্বাস আর প্রতারণা করে স্থান পায় অলিম্পিক কমিটিতে, কিন্তু 6 মাসের মধ্যেই বাদ পড়ে স্বরূপ প্রকাশ পাওয়ায়। তবে কমিটি থেকে বাদ পড়েও ক্ষমতার দম্ভ কমেনি। মহাসচিবকে হুমকি, সংগঠনের সভাপতি ভেলারি টেইলরের সঙ্গে অসৌজন্যতা, কিছুই বাদ দেননি। দিন এক মিটিং এর এক পর্যায়ে মানে জনাব শাহেদ এই সিআরপির যে ফাউন্ডার, আমাদের সভাপতি, সমাজ সভাপতি ব্রিটিশ মহিলা ভেলারি টেইলরকে এমন ভাবে উনি খারাপ আচরণ করতে থাকলেন, আমাদের মনে হলো এই লোকটা বোধ কোনো শ্রদ্ধা বোধ নাই, মানুষকে শ্রদ্ধা করতেও জানে না, যে কারণে নিজেও হয়তো একসময় অসম্মানিত হবে। ক্যাসিনো কেলেঙ্কারির কালিমা লেপনের পর এবার ক্রীড়াঙ্গনে যুক্ত হলো ভুয়া করোনা রিপোর্টের দায়ে অভিযুক্তের নাম। কদিন আগেও লোকমানের সংযুক্তি দিয়ে বিসিবি সভাপতি পাপনকে হজম করতে হয়েছে অনেক কিছুই। ক্রীড়াঙ্গনের লোকরা, যারা সংগঠকরা, তারা তো ক্রীড়াঙ্গনটা মূলত পরিচালিত করেন। তারা যদি খেলাটাকে ভালো না বেসে, তারা যদি নিজেদের ফন্দি ফিকিরের জায়গা থেকে এই জিনিসটা যতদিন তারা করে যাবেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য এটা আসলে কোনো ভালো খবর না। ক্রীড়া মানুষকে শারীরিক আর মানসিকভাবে সুস্থ রাখে, সেই ক্রীড়াঙ্গনে কলঙ্কিত হচ্ছে বারবার। এখন সময় এসেছে এ নিয়ে ভাববার, এ অঙ্গনকে আর কুলসিত হতে না দেওয়া। শুভ দেবনাথ, এটিএন নিউজ, ঢাকা। এবার এক নজরে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। রিমান্ডে ডক্টর সাবরিনা, খোঁজ নেই শাহেদের। করোনায় আরো 39 জনের মৃত্যু, নতুন আক্রান্ত 3099। করোনা ভ্যাকসিনের সফল ক্লিনিক্যাল ট্রায়াল রাশিয়ায়। বাড়ছে না ঈদুল আজহার ছুটি। যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম আর নেই। আবারও জেল জরিমানায় লাজ ফার্মা। কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি। এবং ক্রীড়াঙ্গনেও শাহেদের কালো থাবা। এই ছিল নিউজ এট 6। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন STAR এবং পাঠিয়ে দিন 5959 নম্বরে। ধন্যবাদ।